ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির। অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনীয় সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন চর্চা.com-এর সম্পাদক সৌরভ হাসান এবং বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। আলোচনা শুরু করি সৌরভ হাসান আপনাকে দিয়ে। সৌরভ হাসান, আপনি জানবেন যে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে স্কটল্যান্ড, এটা আইসিসি জানিয়েছে। যেহেতু ইন্ডিয়াতে খেলতে যাবে না সিকিউরিটি কনসার্ন ইস্যুতে, আইসিসি তাদের রিপোর্টে বলেছেন যে আসলে ওই রকম ইনভেস্টিগেশনের সিকিউরিটি কনসার্ন ইস্যু তারা পান নাই, যেহেতু বিসিবি থেকে সিদ্ধান্ত বাংলাদেশ যাবেন না, তার পরিবর্তে স্কটল্যান্ড টি-20 ওয়ার্ল্ড কাপে খেলবে। আসলে বাংলাদেশে এখানে আর কি করার ছিল? না, বিষয়টি খুবই দুঃখজনক। ভারত একজন বাংলাদেশের একজন খেলোয়াড়কে আমন্ত্রণ জানিয়ে পরে তাকে খেলতে না দেওয়া, এটা তো অবশ্যই অপমানজনক। এখন এর প্রতিবাদে যে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে তার পূর্বাপর বিশেষ করে ভবিষ্যতে ক্রিকেটের উপর কি ধরনের ঝুঁকি ফেলতে পারে। কারণ দেখুন, আন্তর্জাতিক ভাবে বাংলাদেশ যে দু একটি বিষয়ে পরিচিত এবং বহির্বিশ্বে উজ্জ্বল ভাবমূর্তি আছে, তার মধ্যে আমাদের ক্রিকেটের দীর্ঘদিনের কয়েক দশকের এই অনুশীলন সংগ্রাম সাধনার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা এই অর্জন করেছি। এবং আমরা বিশ্বের প্রায় সব বড় দলকে কখনো না কখনো হারিয়ে দিয়েছি, আবার আমরাও অনেক জায়গায় হেরেছি। কিন্তু এক ধরনের এই যে ক্রিকেটে যে টেস্ট স্ট্যাটাস, সেটি কিন্তু বাংলাদেশে একটা বড় অর্জন। এখন এবারে যে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ গেল না ভেন্যুর কথা বলে, আর সেটি বড় ধরনের ঝুঁকি তৈরি করে কিনা, এটি হচ্ছে চিন্তার বিষয়। আর কূটনীতি মানে সবচেয়ে ভালো হতো যে রাজনীতির সঙ্গে খেলাধুলা ও শিল্প সংস্কৃতিকে না মেলানো। কিন্তু ভারতে এটি এখানে অনদারতার পরিচয় দিয়েছে। এখন আমরা পাল্টা ব্যবস্থা নিয়েছি, কিন্তু আখেরে কে ক্ষতিগ্রস্ত হবে? এবং আইসিসিতে যে আমরা আবেদন করলাম, আইসিসি কিন্তু সেই আবেদন গ্রহণ করলো না। অন্য তৃতীয় দেশে খেলার ব্যাপারে বাংলাদেশের প্রস্তাব ছিল, সেটি তারা গ্রহণ করেনি। তার চেয়েও উদ্বেগের বিষয় যে তারা স্কটল্যান্ডকে, বাংলাদেশের যে শূন্য স্থান, সেখানে তারা নিয়েছে। এখন এটি ক্রিকেটের যারা বিশেষজ্ঞ তারা বলতে পারবেন। তবে নির্বাচনের আগ মুহূর্তে এই সিদ্ধান্ত হলো। পরবর্তী নির্বাচনের পরে যে নির্বাচিত সরকার আসবে, এটি কিভাবে তারা সামাল দেবে সেটা একটা বিষয়। তবে আমরা চাই কোনোভাবেই যাতে বাংলাদেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত না হয়, বাংলাদেশের ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত না হন। এখানে আইসিসি বাংলাদেশের ক্রিকেট যে অনুশীলন এবং অন্যান্য ক্ষেত্রে টেস্ট খেলা ইত্যাদি, আইসিসির একটি বিরাট আর্থিক সহায়তা আছে। সেটি যদি বন্ধ হয়ে যায় অথবা কমে যায়, তাহলে বাংলাদেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে। সবটা মিলে আমরা আবেগের প্রতি বাংলাদেশের মানুষের আবেগের প্রতি সম্মান জানাই, কিন্তু সেই আবেগের যে পরিণতি যাতে কোনো রকমই ক্রিকেটের ঝুঁকি তৈরি না করে, সেটি প্রত্যাশিত। জি, এম আবদুল্লাহ, আমরা সৌরভ হাসানের কথা শুনছিলাম। সৌরভ হাসান যেমনটি বলছিলাম যে আবেগের এই যদি ঝুঁকিতে পরিণত না করে, এবং আইসিসির যে ডোনেশনের কথা বলছিলেন সেটা আসলে খেলতে না যাওয়ায় ক্ষতিগ্রস্ত হবে, এবং এই যে একটা মর্যাদাপূর্ণ ইভেন্ট ওয়ার্ল্ড কাপের মতো, সেখানে বাংলাদেশ যাচ্ছেন না সিকিউরিটি কনসার্ন ইস্যু দেখিয়ে, মোস্তাফিজের যে ব্যাপারটা, ওইটা তো ইন্ডিয়ার সাথে একটা ডোমেস্টিক তাদের যেই লিগ আইপিএলকে খেলা কেন্দ্র করে, মানে ওয়েন ইট ইজ আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এবং ওয়ার্ল্ড কাপ, সেই জায়গায় আসলে যাচ্ছেন না। এই স্ট্যান্ডটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। সৌরভ ভাই যেমনটি বলছিলেন যে এটা আইসিসির সাথে এই দ্বন্দ্বের পরিণাম কোথায় গিয়ে থাকে। দেখুন, আইসিসির বিষয়টাতে আমরা কিন্তু বরাবরই লক্ষ্য করে আসছি, আইসিসিটা অনেকটা
ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের মতো আচরণ করছে। এদের তো সবসময়ই তাদের প্রভাব বলয় থেকে এই প্রতিষ্ঠানটি বের হতে পারছে না। আমরা যদি ওয়ার্ল্ড কাপ গুলো আমরা লক্ষ্য করি এবং অতীতেরও নানান সিদ্ধান্তের আইসিসির সিদ্ধান্তগুলো আপনি দেখবেন যে অনেকগুলো বিতর্কিত সিদ্ধান্ত ভারতের প্রভাবের কারণে হয়েছে। এখন ভারতের প্রভাব বলয় থেকে আইসিসি বের হতে না পারার কারণেই কিন্তু এ ধরনের একটি বাজে সিদ্ধান্ত এসছে। আপনি দেখবেন যে তারা যে আইসিসি বাংলাদেশের অবস্থানের ব্যাপারে এবং বাংলাদেশ যে বিকল্প প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাব তার নাকচ করার ক্ষেত্রে যে যুক্তিগুলা দেখিয়েছে, এই যুক্তিগুলা ধোপে টিকছে না। এখন এই কারণে তারা বলছে যে সবকিছু এমন ভাবে সেট আপটা এমন শিডিউল, তারপরে প্রস্তুতির জায়গাগুলো এমন জায়গায় চলে গেছে যে এখানে ভেন্যু চেঞ্জ করা সম্ভব নয়। যদি একটা ভেন্যু চেঞ্জ করে রিশিডিউল করার সুযোগ না থাকে, তাহলে নতুন একটি দলকে অন্তর্ভুক্ত করে তাদেরকে কিভাবে তারা এই পুরো তাদের ম্যাচের সাথে অ্যাডজাস্ট করবে। তো এইটা একেবারেই তাদের যে এক চোখা এক পেশে আইসিসির এই সিদ্ধান্ত, এটা বলাই যায়। এবং বাংলাদেশের পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে যে দেশের মান মর্যাদার চাইতে কখনোই একটি খেলা, একটা টুর্নামেন্টের অংশগ্রহণ করা এটা বড় হতে পারে না, এই সেন্টিমেন্টের সাথে আমি একমত পোষণ করি। কিন্তু একই সঙ্গে এটাও বলি যে এটা আইসিসির যে একচোখা নীতি, এই নীতি থেকে বের করার জন্য এটা সম্মিলিতভাবে বাংলাদেশ যে অন্যান্য আরো যে দেশগুলো আছে তাদের সাথে লবিং এর জায়গাটা থেকে লবিং করে বাংলাদেশের পাশে যদি আরো কয়েকটি দেশ দাঁড়াতো, আমার মনে হয় এটার ফলাফলটা ভিন্ন হতে পারতো। এই জায়গাটাতে হয়তো আরো কিছুটা করণীয় ছিল। পাকিস্তানও বলছে যে তাদের প্রধানমন্ত্রী দেশের বাইরে আছে, দাবি রাখে। পাকিস্তানও আসলে যাবে কিনা, যেহেতু তাদের প্রধানমন্ত্রী দেশের বাইরে আসছে, প্রধানমন্ত্রী ফিরে আসলে তারা আসলে ডিসিশন নেবে। হ্যাঁ, অলরেডি তারা সেটা বলেছে। সরকারের পক্ষ থেকে যদি সিদ্ধান্ত দেয় তারাও এটা বর্জন করার ব্যাপারে বিবেচনা করবে, এই কথাটি পাকিস্তানের পক্ষ থেকে আজকেই বলা হয়েছে। সেটা হলে আমি মনে করি এটা ক্রিকেট ইতিহাসে একটা নতুন ঘটনা ঘটবে এবং এটা বাড়তি চাপ তৈরি করবে। কিন্তু তারপরও আইসিসির যে একচোখা নীতি, এটার এবারে অন্তত পরিবর্তন হবে বলে আমাদের কোনো আশা করার মতো তেমন কিছু আমি দেখছি না। তবে এই নিয়ে দীর্ঘমেয়াদে একটা চিন্তা করার জায়গা আছে যে তারা বরাবরই আমরা দেখেছি যে অনেক টুর্নামেন্টের বিতর্কিত অনেক সিদ্ধান্তের ব্যাপারে কিন্তু আমরা দেখেছি যে ভারতের প্রভাব এবং তাদের এই যে ম্যাচ ফিক্সিং থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অনেকগুলো কেলেঙ্কারি অতীতে ভারতের সংশ্লিষ্টতায় হয়েছে, যেখানে আমাদের যথার্থভাবেই বিষয়টাকে সামনে আনা হয়েছে যে যেখানে একজন প্লেয়ারের নিরাপত্তা দিতে না পারার অজুহাতে তাকে অপমানজনক ভাবে বিদায় করা হলো। এটার জন্য একটা জবাব কিন্তু দরকার ছিল। তা না হলে তো আমরা আগের যে গত 15 বছরে আমাদের যে নতজানুর নীতি একটি দেশের প্রতি, সেই জায়গাটাতেই আমরা কিন্তু থাকতাম। আমি মনে করি এই জায়গাটাতে সিদ্ধান্ত কোনো ভুল হয়েছে এটা আমি মনে করি না। তবে আমাদের পাশাপাশি আমাদের এই সিদ্ধান্তের পক্ষে আরো কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এবং ক্রিকেট বিশ্বকে আমাদের পক্ষে আরো বেশি যদি আমরা রাখতে পারতাম, তাহলে এক্ষেত্রে ফলাফল হয়তো ভিন্ন হতে পারত। জি, আমাদের একটা বিরতির সময় আছে, আমরা বিরতি থেকে ফিরে এসে আলোচনা করব। দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে আছেন চর্চা.com-এর সম্পাদক সোহরাব হাসান এবং বিএফএস-এর সাবেক সভাপতি এম আবদুল্লাহ। ফিরছি আলোচনায়। সোহরাব হাসান আজকে হর্ষবর্ধন সিংলা একটা কথা বলেছেন দার্জিলিংয়ে বসে। সেখানে বলেছেন যে যদি বাংলাদেশে সুষ্ঠু ভোট হয় তাহলে জামাত ক্ষমতায় আসবে না, এবং যদি ইঞ্জিনিয়ারিং হয় তো দ্যাটস দ্য ডিফারেন্ট ইস্যু। সেদিকে জামায়াতের আমির আবার বলেছেন যে দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর আহ্বান জানান প্রতিবেশী দেশদের। ধন্যবাদ। এর একদিন আগেই কিন্তু মার্কিন কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট একটি রিপোর্ট করেছে এবং সেখানে বলা হয়েছে যে জামাত অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো ফলাফল করবে এই নির্বাচনে এবং জামাতের সঙ্গে তারা বন্ধুত্ব করতে আগ্রহী মার্কিন যুক্তরাষ্ট্র। আর সেটি কি হস্তক্ষেপ নয়? যদি ভারতীয় কূটনীতিকের এই বক্তব্য হস্তক্ষেপ হয়, এখন এটা দুভাবে দেখা যায়। এক হচ্ছে যে ভারতীয় কূটনীতিক তার এখানে তিনি ছিলেন, তার অভিজ্ঞতার আলোকে যদি ধারণা পোষণ করেন যে এই সুষ্ঠু নির্বাচন হলে
বিএনপির সম্ভাবনা আছে জয়ী হওয়ার, আর সুষ্ঠু না হলে মানে অন্য দল। এখন এটি কি হস্তক্ষেপ বলা যাবে? এটি তো বলে যে ধারণা বা একজনের মতামত। তা মতামতকে তো মতামত হিসেবেই নেওয়া যেতে পারে। এখন যদি এরকম বলতো যে বিএনপি মানে এই নির্বাচনে বিএনপি জয়ী হবে বা জামাতি পরাজিত হবে, এরকম তো কথা বলেনি। বলেছেন যে তার ধারণা, এবং এরপর কিন্তু এই কথাও বলেছেন তিনি, আমি দেখলাম যে যে দলই আসুক নির্বাচিত যে কোনো নির্বাচিত সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হবে এবং তারা কাজ করবে, এবং কথাও বলেছেন যে এই নির্বাচনে তো ভারতের কোনো হাত নেই বা ভারতের কোনো হাত থাকা উচিত না। বাংলাদেশের জনগণ যাকে গ্রহণ করবে তার সাথেই ভারতের কাজ করা উচিত। তা আমি এই মানে বক্তব্যকে দুই ভাবেই দেখা যায়, ইতিবাচক ভাবে দেখা যায়, নেতিবাচক ভাবেও। এখন জামাত ইসলামী যেহেতু এই নির্বাচনের একজন প্রতিযোগী, তার তার উপর নেতিবাচক প্রভাব পড়ে এরকম বক্তব্য তো তার ভালো লাগবে না, এবং তারা তার সমালোচনা করবে। সেটাকেও আমি খুব কি বলে পাকা চোখে দেখতে চাই না। তবে এই নির্বাচন তো শুরু হলো মাত্র। আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবের কথা আসছে, ভারতের প্রভাবের কথা আসছে, আবার পাকিস্তানের প্রভাবের কথা এসেছে। জামাত ইসলামের আমির বলেছেন যে তারা জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান হবে না। এখন এটাও এক ধরনের আগাম যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে পাকিস্তান হবে বা আফগানিস্তান হবে, এটি কি তার কোনো প্রতিযোগী বা বাংলাদেশের মানুষকে এটা কেউ কি বলেছেন? আর সুতরাং এখানেও একটা সতর্ক, তারা আগে থেকে আত্মপক্ষ সমর্থন করে গেছেন। সবটা মিলে না, তবে একটা সময় তো জামাত ইসলামকে সোহরাব হোসেন আমরা বলতে শুনেছি যে আল্লাহর আইন, সৎ লোকের শাসন, তো সেই থেকে তো তারা বেরিয়ে এসে তারা বলতেছে যে প্রচলিত আইনেই দেশ চলবে। হ্যাঁ, সেটি এখানে ওই ওয়াশিংটন পোস্টের বক্তব্যে কিন্তু অনেকগুলো উপাদান আছে। সেখানে জামাত ইসলামের রাজনীতি, তার যে আগের অবস্থান থেকে সরে আসা, এবং ভবিষ্যতে যদি শরিয়া আইন করতে চায় তাহলে তারা কি ব্যবস্থা নিবে, এক ধরনের, আমি তো মনে করি যে এই দুই বক্তব্যের মধ্যে মার্কিন কূটনীতিকের বক্তব্যটা অনেক বেশি হস্তক্ষেপমূলক, যে তারা কি করবে, তারা কি শাস্তিমূলক ব্যবস্থা নেবে, এবং জামাতের প্রতি আমার ভরসাও রেখেছে। তবে জামাতের প্রতি এই প্রথম তো না, যুক্তরাষ্ট্র অনেকদিন ধরেই জামাত ইসলামের সাথে বা ইসলামী দলগুলোর সাথে তাদের একটা কর্ম সম্পর্ক আছে, অন্যান্য দলের সঙ্গেও আছে। এখন এখানে বাংলাদেশের জনগণ ঠিক করবে তারা কাকে বেছে নেবে। সুতরাং এক্ষেত্রে আর এই বাংলাদেশের নির্বাচন নিয়ে বাইরের কোনোভাবেই হস্তক্ষেপ বা বাইরের এই যে আগ বাড়িয়ে কথা বলা, সেটাকেই কেন আমরা এতটা গুরুত্ব দেব? বাংলাদেশের মানুষ কি সিদ্ধান্ত নেয় সেটি। এবং দেখুন, রাজনৈতিক দলগুলো যে নির্বাচনী প্রচারে তার জনগণের সমস্যা সংকট নিয়ে খুব কম কথা বলছে, বেশি কথা বলছে কিন্তু তার যে প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী, সেই দলের খারাপ বিষয় কি আছে সেটা ঐতিহাসিকভাবে কে মানে জি, আমরা একটু এম আব্দুল্লাহর কাছে যাই। সোহরাব হোসেন, এম আব্দুল্লাহ একই প্রশ্ন। প্রতিকায়িত করার চেষ্টা করছে, কিন্তু নিজে মানে জনগণের সংকট সমাধানে এই মুহূর্তে যে নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে, বেকারত্ব, জি, আমরা বুঝতে পেরেছি সোহরাব হোসেন, আপনার কথা বুঝতে পেরেছি। আমরা একটু এম আব্দুল্লাহর কাছে যাই। তারা কথা বলছে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার, কে কাকে কতটা ঘায়েল করতে পারবে সেটি। আমি মনে করি এটা মানে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি। জি জি, ধন্যবাদ সোহরাব হোসেন। এম আব্দুল্লাহ, একই প্রশ্ন আপনার কাছে। দেখুন হর্ষবর্ধন শ্রীংলা তার সময়ে কিন্তু বাংলাদেশে রাতের ভোট বিখ্যাত, মানে কুখ্যাত রাতের ভোট কিন্তু যখন হয়েছে তিনি তখন বাংলাদেশে দায়িত্ব পালন করছিলেন, এবং তার পূর্বসূরি এবং তার উত্তরসূরি যারা, তাদের নেতৃত্বে বিনা ভোটের এবং আমি দামির ভোট এগুলো কিন্তু হয়েছে। সুতরাং তাদের কাছ থেকে আমাদের
নির্বাচন সুষ্ঠু হবে না কি হবে এগুলো জ্ঞান নেওয়ার আমাদের কিন্তু সেই সময় আমাদের নাই। সেই সময় পার হয়ে গেছে 5ই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে। তারা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার প্রধানত সহায়ক হিসেবে কাজ করেছে এবং তাদের আশ্রয় প্রশ্রয়ে কিন্তু ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশের সমস্ত নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। সুতরাং তারা বাংলাদেশের নির্বাচন সম্পর্কে কোনো পূর্বাভাস দিবে যে নির্বাচন সুষ্ঠু হলে অমুক জিতবে, অমুক জিতলে সেটা সুষ্ঠু নির্বাচন হবে না, এই জাতীয় কথা বলার নৈতিক কোনো অধিকারই তাদের আমি নাই মনে করি। কারণ আমাদের স্মরণ আছে যে সুজাতা সিং কত নগ্নভাবে বাংলাদেশে এসে আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করেছে, এরশাদ সাহেবকে নির্বাচনে যোগ দিতে বাধ্য করেছে। এই ধরনের নগ্ন হস্তক্ষেপ গুলো কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু বিস্মিত হয়নি। সুতরাং তারা ওখানে বসে বাংলাদেশের নির্বাচন কোন দল জিতলে সেটা সুষ্ঠু হবে, কোন দল জিতলে এটা এই ধরনের থিওরি তো একদম অগ্রহণযোগ্য। সুনির্দিষ্টভাবে ওই দল জিতলে সুষ্ঠু হবে, ওই দল জিতলে সুষ্ঠু হবে না, এটা এই ধরনের থিওরির তো কোনো ভিত্তি নাই। কারণ বাংলাদেশের মানুষ যাতে সামনের নির্বাচনটি সবাই চাচ্ছে যে একটি সুষ্ঠু নির্বাচন হবে, ভোটাধিকার ফেরত পাবে মানুষ এবং মানুষের মধ্যে উৎসবের আমেজ আমরা সারা দেশে দেখতে পাচ্ছি। যে প্রধান যে দুইটি দল প্রতিদ্বন্দ্বিতা বা জোট প্রতিদ্বন্দ্বিতা করছে, দুটি দলেরই প্রধান সারা দেশ চষে বেড়াচ্ছেন, সেখানে লাখ লাখ লোক সেখানে যোগ দিচ্ছে এবং সারা দেশ এখন উৎসবের আমেজ এবং একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে যে যাকেই মানুষ নির্বাচিত করবে তাদেরকে নিয়েই আগামী দিনের বাংলাদেশ পথ চলবে। সুতরাং তিনি কলকাতা থেকে বা দিল্লি থেকে কি বললেন যে আমাদের নির্বাচন কেমন হলে কে জিতবে, এই জাতীয় কথাগুলো একদম বেফাস মন্তব্য এবং তার এ ধরনের মন্তব্য করার কোনো অধিকার আছে বলেই আমি মনে করি না। একই সঙ্গে আমি সোহরাব ভাই যে কথাটি বলেছেন সেটার সাথেও আমি অনেকখানি সহমত পোষণ করতে চাই। কারণ হচ্ছে যে আমেরিকানদের যেটা সেটা অবশ্য সম্পূর্ণ একটু ভিন্ন, সেটা একেবারেই ঘরোয়া পরিবেশে আলাপচারিতা আড্ডার মধ্যে কথাগুলো হয়েছে এবং এটা যেভাবে লিক হয়েছে এটার নৈতিক দিক নিয়েও নানান প্রশ্ন উঠেছে। মাত্র 5 জন সাংবাদিকের সাথে এ ধরনের খোলামেলা আলাপের মধ্যে আমেরিকান সেই কূটনীতিক এ ধরনের কথা বলেছেন, সেটা যেভাবে লিক করা হলো এগুলো নিয়ে নানান কথা হচ্ছে। আমেরিকান দৃষ্টিভঙ্গি এটা আমরা অনেক আগে থেকেই জানি, তারা জামাতের ব্যাপারে দৃষ্টিভঙ্গি বদলেছে এবং জামাতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, কারণ তারা উদার গণতান্ত্রিক ইসলামপন্থী দলের দিকে যেতে চাচ্ছে। এটা বৈশ্বিক প্রেক্ষাপটেই যেতে চাচ্ছে যে কট্টরপন্থী ইসলামী দলগুলোকে নিয়ে সারা বিশ্বেই তাদের রিজার্ভেশন আছে এবং তার বিরুদ্ধে তারা আমেরিকার একটা কঠোর অবস্থান আছে। সেই জায়গাটাতে তারা চায় যে ইসলামপন্থীদের মধ্যে যারা উদার এবং মডারেট তাদেরকে তারা পৃষ্ঠপোষকতা দিলে কট্টরপন্থীর পন্থার যে ইসলামিস্ট তাদের উত্থান রোধ হবে। এটা হচ্ছে আমেরিকান পলিসি। সেই পলিসিরই তারা এক ধরনের প্রতিধ্বনি সেখানে করেছে। তো এই জায়গাটাতে জামাতের পক্ষে বিপক্ষে বা অন্য কোনো দলের পক্ষে বিপক্ষে বিষয়টাকে সেভাবে সরলীকরণ করার জায়গা না, এটা ইন্টারনাল একটা গল্প গসিপের মধ্যে বিষয়টি এসছে। আর ভারতের সিংলা যেটি বলেছেন এটা সুস্পষ্টভাবে একেবারে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি যে মন্তব্যটি করেছেন অত্যন্ত সেটা বাংলাদেশের নির্বাচনকালীনের একদম আমি বলবো খুবই তুঙ্গে যখন নির্বাচনী প্রচারণা তখন এটা কি আসলে এম আব্দুল্লাহ আমেরিকাকে কাউন্টার দেওয়ার জন্য বললেন কিনা, যেহেতু ওয়াশিংটন পোস্টে জামায়াতকে নিয়ে যে রিপোর্টটা সেটা এক কথা বলবেন, আমাদের শেষ করতে হবে। মনে হতে পারে তার অবস্থান থেকে, যেহেতু ওয়াশিংটনের সাথে ভারতের এখন সম্পর্কটা খুবই শীতল, দিনে দিনে তাদের সম্পর্কের জায়গাটা একদম তলানিতে গিয়ে পড়ছে এবং তারা ট্রাম্পের শুল্কের যে খড়ক সেটাতে তারা একদম পিষ্ট হওয়ার অবস্থা। জি, আমরা বুঝতে পেরেছি এম আব্দুল্লাহ, আমাদের শেষ করতে হচ্ছে। ভারতের মধ্যে যে কূটনৈতিক মানে খুবই খারাপ সম্পর্ক, সেটার প্রভাবকে বাংলাদেশের নির্বাচনের সাথে তারা সম্পৃক্ত করে এই ধরনের মন্তব্য। জি, আমরা বুঝতে পেরেছি আপনার কথা। ধন্যবাদ এম আব্দুল্লাহ, ধন্যবাদ সোহরাব হাসান। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণ। ডিবিসির সঙ্গেই থাকুন।